যদি নিজেকে ভালো রাখতে চাও তাহলে কান থাকতে বধির এবং চোখ থাকতে অন্ধ হয়ে যাও। যদি আপন মানুষগুলাই ভালো মন্দের খেয়াল না রাখে তখন কিন্তু সেই দায়িত্বটা নিজেকেই নিতে হয়। এখন পর্যন্ত আমার জায়গা থেকে আমি বেস্ট এফোর্ট যাদেরকে দিয়েছি তারা নিখুঁতভাবে আমাকে বুঝিয়ে দিয়েছেন আমি তাদের কেউ নই। অ্যাকচুয়ালি আমার মনে হয় এমনটা অনেকের সঙ্গেই হয়ে থাকে, সেটা হোক নিজের বাড়ির মানুষ কিংবা শ্বশুর বাড়ির মানুষ। সবকিছুর পরেও যদি মনের মতো জীবনসঙ্গী পাওয়া যায় তাহলে এই বিষয়গুলো কিন্তু একদম তুচ্ছ মনে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি। প্রিন্সেস বেবি কিন্তু সবসময় ঘুমে থাকে ওর বাবা যখন ডিউটিতে চলে যায়, বাট আজকে কিন্তু ব্যতিক্রম হয়েছে, সে কিন্তু উঠে গিয়েছে। আর উঠে দেখে কত বায়না করতেছে বাবার সঙ্গে চলে যাবে তার জন্য। বাই দ্য ওয়ে, তোমরা আমার ভয়েসটা প্লিজ ইগনোর করো, কারণ গত 3 দিন ধরে আমার নাক বন্ধ হয়ে আছে, মানে সর্দির কারণে। এরকমটা কখনোই হয়নি, এত বেশি পেইনদায়ক এটা। তো প্রিন্সেস বেবিকে অনেক বুঝিয়ে টুজিয়ে নিয়ে এসেছি, সকালে নাস্তা বানাচ্ছি, কারণ তাকে আজকে বলেছি আমি পরোটা খাওয়াবো ডিম দিয়ে। অনেক কিছু বলার পরে তার কিন্তু অভিমানটা একটু কমেছে, মানে কান্নাকাটি একটু থেমেছে। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের স্মরণ করিয়ে দিচ্ছি, যারা ভিডিওতে লাইক করতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক করে দিও। তোমরা কিন্তু কখনোই লাইক করো না, এটা বলে বলে শুধু মুখটা ব্যথা করি, বাট যে করা সে কিন্তু এমনিতেই করে। আর যারা করবে না তাদের হাজারবার বললেও কিন্তু তারা করে না। কেন করে না সেটা আমি আজও বুঝি না। এনিওয়েজ, শীত আসার আগেই কিন্তু অসুস্থতা একদম পেয়ে বসেছে, মানে কোনোভাবেই কেন যেন ছাড়তে পারছি না। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার যেহেতু কোল্ড অ্যালার্জির প্রবলেম আছে, আমার হেল্পিং হ্যান্ড গত 4 দিন ধরে আসছে না। দেন তার আগে মাঝখানে 3 দিন কাজ করেছে, তার আগে 5 দিন আসেনি, মানে সবকিছু মিলিয়ে না দেখা যায়। আর সারাদিন তো পানির কাজই করা হয়, সেই রান্নাঘরের কাজ, সকালে খাবার বানানো, কাপড় ধোয়া, ঘর মোছা বলো, থালাবাটি ধোয়া বলো, দেন দুপুরে রান্না, গোসল টোসল। মানে আমার কি মনে হয় জানো, আমাদের 24 ঘন্টার মধ্যে যতটুকু কাজ করি তার মধ্যে পানির কাজটাই কিন্তু বেশিরভাগ সময় করা হয়। আর এটার জন্য কেন যেন আমার একদম সর্দিটা ভালোই হচ্ছে না। গত মাসে কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ফলস পেইনের কথা, এই মাসেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবার বুঝতে পারছো আমি কতটা অসুস্থ আছি। মাঝখানে 3 দিন কিন্তু একদম রান্নাবান্নাই করিনি, মেয়ের জন্য খাবার বাইরে থেকে কিনে এনেছি। আর রাতের বেলাও দেখা যায় আমার হাজবেন্ড টুকটাক নাস্তা করেছে, মানে রাতের খাবারটা কিন্তু খাওয়া হয়নি, রান্নাই করিনি, সেইখানে খাবো কিভাবে? তবে এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড কখনোই আমাকে কোনো কমপ্লেইন করে না। আমার শরীর খারাপ থাকলে ওই আমাকে কোনো কাজ করতে দেয় না। আর সবসময় টেনশনে থাকবে যে কাজ করার দরকার নেই, তুমি আগে সুস্থ হও তারপরে করা যাবে, কাজ থাকুক পরে, কোনো সমস্যা নেই। তবে আমার কি মনে হয় জানো, আল্লাহ একটা দিক মানুষের একদম মনের মতো করে দেয়, সব দিক না পাইলেও কিন্তু একটা দিক ঠিকই নিজের মনের মতো করে দেয়। সেটা আমি বলবো যে আমার হাজবেন্ডের দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম 100-100% পেয়েছি। প্রতিটা সম্পর্কেই কিন্তু ঝগড়াঝাটি মনোমালিন্য থাকবেই, সেটা হোক হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, ভাই বোন কিংবা আদার্স অন্য কোনো সম্পর্ক। বাট তারপরেও যে এই যে একটা বেস্ট এফোর্ট দেওয়া, সময়ে তোমার পাশে থাকা, তোমার দুঃসময়ে তোমার পাশে থাকা, এই জিনিসগুলা আমার মনে হয় জীবনের সবথেকে বড় পাওয়া। যাই হোক, আর বেশি প্রশংসা করতে নেই, বেশি প্রশংসা করলে কিন্তু হাজব্যান্ড আবার মাথায় চড়ে বসে। তো ভালো আছে, মোটামুটি ভালো আছে আর কি, যতটা আছে আলহামদুলিল্লাহ। এই তো বাজার নিয়ে এসেছিল, এগুলো রাতেবেলা নিয়ে এসেছিল। আর এই তো সকালের দিকে দেখো কেমন শুকাই গেছে বাজারগুলা। আচার বানাতে চেয়েছিলাম জলপাইয়ের, তাই 2 কেজি জলপাই নিয়ে এসেছে। এখানে কিন্তু ফ্রেশও আছে, আবার কিছু জলপাই ফাটাও আছে। ও যেহেতু রাতেবেলা আসে আর তখন কিন্তু সবজি বাজারটাও খুব একটা ফ্রেশ বা টাটকা পাওয়া যায় না। এখানে পটলগুলো একটু লালচে হয়ে গেছে। আর এই তো জলপাইগুলো এখন রেখে দিব, আচার পরে বানাবো। ভাজারগুলাও আমি তুলে রাখবো, রাতে যেহেতু একদমই ভালো লাগেনি সেজন্য কিন্তু আর তখন এই কাজগুলো করা হয়নি। আমার হেল্পিং হ্যান্ডের জন্য 12টা পর্যন্ত অপেক্ষা করলাম, আজকেও মনে হয় সে আসবে না। আর এতগুলা কাপড় কিন্তু আমাকেই ধুতে হবে, কিছু করার নেই, প্রতিদিনের বাসি কাপড়গুলো তো ধুতেই হয়, যেহেতু আমার বেবি আছে আর আমার হাজব্যান্ড বাইরে থাকে। নর্মালি হয় কি, ও যেহেতু অনেক ঘামে, ছেলে মানুষ কিন্তু একটা কাপড় একবার পরলে আর দ্বিতীয়বার সেটা পরতে পারে না। তো দুপুরটা কিন্তু আমার ভীষণ তাড়ার মধ্যে গিয়েছে, এজন্য মাঝখানে আর কোনো ভিডিও বানাতে পারিনি। এখানেই তো বেগুন ভেজেছিলাম আর মাছ রান্না করেছি, ইলিশ মাছ। একটুখানি গরুর ভুঁড়ি ছিল, ওটাও কিন্তু আমি রান্না করা শুরু করেছি, মানে শুরু করেছি বলতে অনেক আগেই কিন্তু শুরু করেছি, রান্না প্রায় হয়েও গিয়েছে। আর এই খাবারটার মধ্যে না ছোট ছোট করে আলু দিলে ভালো লাগে, যেটা বললাম ব্যস্ততার কারণে কিন্তু কোনো ভিডিওই করতে পারিনি, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মাঝখানে অনেক অনেক কাজ করে নিয়েছি, ঘর গোছানো কাজ তো আছেই, সেই সাথে ঘরের অনেক কাজ। আমার ঘরের সমস্ত কাজ কিন্তু আমিই করি, বাট আমার 2টা সার্জারি হওয়ার পর থেকে না আমি কাপড়টা ধুতে পারি না, আমার খুব ব্যাক পেইন হয়, তার জন্য কিন্তু হেল্পিং হ্যান্ড রাখা। বাট সে আমাকে এত বেশি পেইন দেয়, মানে 2-3 দিনের কাপড় দেখা যায় জমে যায়, সেজন্য আমি প্রতিদিনই ধুয়ে ফেলি, ওনাকে রেখেও আমার খুব একটা লাভ কিন্তু হয় না।
বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই জিজ্ঞেস করবে, আপু তুমি এত অসুস্থ তাহলে ভিডিও কিভাবে করেছো? আমার এই ভিডিওগুলো কিন্তু 23-24 তারিখের দিকে, মানে গত মাসের নভেম্বরের। আর বয়স কিন্তু আমি আজকে দিচ্ছি, মানে 2 তারিখে। মাঝখানে এবার বুঝতে পারছো কতটা অসুস্থ ছিলাম। আর সবচেয়ে বেশি সমস্যা হয় মাথা ব্যথা। আমার কিন্তু কখনো এরকম মাথা ব্যথা করে না, তবে হাইপার টেনশনের প্রবলেম হয় অতিরিক্ত রোদ হলে বা দেখা যায় অতিরিক্ত ঘেমে গেলে বা শীতের দিন। এই সর্দি লাগার পর থেকে মাথা কিন্তু ব্যথা একদমই যাচ্ছে না, আর এটা আমার কাছে ভীষণ যন্ত্রণাদায়ক মনে হয়। যাই হোক, আচার বানাবো। পাঁচফোড়নগুলো ভেজে নিচ্ছি। আমি না আস্ত পাঁচফোড়ন দিয়ে আচার করতে পারি না, কারণ এটা দাঁতের নিচে পড়লে না আমার একদমই ভালো লাগে না খেতে। তার জন্য একটু ভেজে তারপর এটাকে আমি ফাঁকি করে নেব। এই তো কিছু আস্ত জলপাইয়ের আচার করব, আর যেগুলো ফাটা ছিল বা একটু নরম হয়ে গিয়েছে ওইগুলো হচ্ছে আমি কেটে নিয়েছি। ওইগুলা দিয়ে হচ্ছে ঝুরা একটা আচার করব। তার জন্য আমি কিন্তু খুব সিম্পলি নর্মালভাবে আচার তৈরি করি, তবে আমার এই আচারগুলো কিন্তু 1-1.5 বছর রোদে না দিলেও ভালো থাকে, মানে ফাঙ্গাস পড়বে না, কোনো প্রবলেম হবে না, এইভাবেই খাওয়া যায়। যদিও এতদিন আমার থাকে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এবার খুব একটা বেশি বানানো হবে না, যেহেতু বাসা চেঞ্জ করব বুঝতেই পারছো। আর এই মাসে কিন্তু আমরা এই বাসাতে আছি, তো এই জন্য যত কম কিছু করা যায় ততই ভালো। আমি এখানে 2টা শুকনো মরিচ দিয়েছি, একটা এলাচ, একটা দারচিনি, আর এখানে হচ্ছে সরিষা বাটা দিয়ে দিয়েছি। আচারে কিন্তু সরিষা বাটা দিলে খেতে বেশ ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। আমার অনেক আপুরা এত এত সুন্দর করে আচার বানায়, বাট আমি আমার মতো করেই বানাই, আর এটা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, আমারও ভালো লাগে। তো আমি কিন্তু আমি যে মানে প্রসেসই বানাই ওইভাবেই তোমাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে শুকনো মরিচ আর পাঁচফোড়ন একসাথে আমি একটু হালকা করে ব্লেন্ডার করে নিয়েছি। এই তো। আর আমার পাশের চুলাতেও কিন্তু হচ্ছে আমি আচার করছি, এজন্য কিন্তু আমার একটু লেট হচ্ছে, 2টা চুলা একসাথে সামাল দিতে হচ্ছে। যাই হোক, এত কিছুর পরেও কিন্তু কিছু করার নেই, সংসার তো করতে হবে। যেহেতু বাচ্চা আছে, আমার নিজের সংসার আমাকেই করতে হবে। আমি যদি অন্য কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি যে আমার অসুস্থতা আমাকে কেউ এসে সাপোর্ট দিবে, এটা আমার মনে হয় বোকামি। নিজের কাজগুলো নিজের করাই ভালো। তারপরে যদি তুমি তোমার দুঃসময় কাউকে কাছে পাও, আমি মনে করি এটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া করার ব্যাপার, যে আল্লাহ কাউকে দিয়েছেন বা হেল্প করার জন্য কেউ এসেছে। আমি এখন এই পর্যায়ে এসে এত বেশি বাস্তববাদী হয়ে গিয়েছি, এত এত কাহিনী দেখে নিজের সঙ্গে হওয়ার পরে আমি সত্যি কথা বলতে, যে আমার হাজব্যান্ড আমার বাচ্চা ছাড়া কোনো সিঙ্গেল পার্সন আমি আশা করি না আমার কোনো প্রবলেমে। হয়তো আমার এই কথাটা অনেকের কাছেই খারাপ লাগবে, বাট এটাই সত্যি কথা। তারপরেও কিন্তু অনেক সমস্যাগুলা, আমার অনেক কাছের মানুষ আছে যারা আমাকে হেল্প করে থাকেন। আমার ভাই বোন আছেন, মা বাবা আছেন। যখন একদমই না পারলে কোনো ওয়ে নেই, তখন কিন্তু তারা ঠিকই আমাকে হেল্প করেন। বাট এখন যেটা বললাম, যে এই পর্যায়ে এসে কাউকে আসলে বিরক্ত করতে ইচ্ছা করে না, কারণ প্রতিটা মানুষের নিজের মতো করে ব্যস্ত, সবারই সংসার আছে, সবার নিজস্বতা বলতে আছে, সবার নিজের মানে কি বলবো পার্সোনালিটি আছে, পার্সোনাল কাজ থাকে। তো এই জন্য আমার মনে হয় এই ছোট ছোট ব্যাপার, ছোট ছোট অসুস্থতা কাউকে না জানানোই ভালো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজের সংসারের কথা নিজের মাঝে রাখাই ভালো, সেটা হোক পজিটিভ বা নেগেটিভ। যতটা শেয়ার করা উচিত ততটাই করা ভালো, তার বাইরে কিন্তু না করাই ভালো। সেটা যে কেই হোক না কেন, বাবা মা শ্বশুর শাশুড়ি কিংবা ভাই বোন যারাই হোক না কেন, আমার মনে হয় নিজেদের দুর্বলতা নিজেদের কাছে রাখাই ভালো। এটা অন্যর কাছে যতটা পাবলিশড হবে ততই কিন্তু দুর্বলতার কারণ হয়ে যায়। যাই হোক, ফাইনালি এই তো আমার আচার কিন্তু হয়ে গিয়েছে। আর এটার মধ্যে কিন্তু হচ্ছে আমি একটুখানি সিরকাও দিয়েছি, যাতে এটাই তো বছরের পর বছর ভালো থাকে। যদিও খুব একটা বেশি দিন থাকবে না, কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে খাওয়া। আজকে এতগুলো কথা বললাম মানে কষ্ট থেকে। কিছু মানুষ আছে একদমই কেন যেন নিজের জায়গা থেকে কখনোই থিঙ্ক করে না, সবসময় যেটা দেখে সেটা দেখেই বিচার করে। আসলে আমার মনে হয় আমি অন্য কারো কাছ থেকে কিছু ডিজার্ভ করি, তার আগে এটা থিঙ্ক করি যে সেও তো আমার কাছ থেকে কিছু ডিজার্ভ করতে পারে। আমি বা তাকে কতটা এফোর্ট দিয়েছি বা কতটা সাপোর্ট করতে পেরেছি, এটা যদি মানুষ রিয়ালাইজ করে তাহলে আমার মনে হয় কারো প্রতি মান, অভিমান, দুঃখ এগুলো একদমই থাকে না। তবু আমরা মানুষ, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়ে থাকে। তবে আমার মনে হয় প্রতিটা মেয়েরই উচিত বিয়ের পর নিজের সংসারকে বেশি প্রায়োরিটি দেওয়া। যেই সংসারে দেখবা বাবা মার মানে প্রেজেন্টেশন বেশি, ওই সংসারে কখনোই সুখ শান্তি হয় না। এটা হচ্ছে একদম চিরন্তন সত্য কথা। আবার যেই সংসারে ছেলেরা মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকে, মানে বউ কিছুই না, ওই সংসারেও কখনো সুখ শান্তি আসে না। আমার মনে হয় বিয়ের পর মিউচুয়ালি হাজব্যান্ড ওয়াইফের ডিসিশনগুলো একান্তই তাদের ব্যক্তিগত, আর তাদের ব্যক্তিগতভাবেই নেওয়া উচিত। আমার সাথে অনেকেই একমত হবা, এটা রিয়েলিটি থেকে বলা। যাই হোক, বিকালবেলা এই তো আমার ছোট্ট সোনাটা বলছিল ও হচ্ছে চপ খাবে, নুডলসের চপ। তো ওর জন্য একটু চপ বানাচ্ছি, কারণ কয়টা দিন না আমার অসুস্থতার কারণে আমার মেয়েটারও একদম খাওয়া দাওয়া মানে প্রপার তো হয়ইনি। দেখা যায় ম্যাক্সিমাম সময় ওর দুপুরে খাবার খেয়েছে একদম কি বলবো 4টা 4:30টার দিকে।
আবার সকালেরটা খেতে, খেতে দুপুর, রাতের খাবারও মানে প্রপার হয়ইনি। ছোট্ট মানুষ না একদম শুকিয়ে গিয়েছে। তো নিজে থেকেই বলছিল, "মাম্মি আজকে আমাকে নুডলসের চপ বানিয়ে দিও।" তো আমি বললাম, "ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি।" আসলে শরীর মন ভালো না থাকলে না কোনো কাজ করতে ভালো লাগে না। আর শরীর খারাপ থাকলে মন তো এমনিই খারাপ হয়ে থাকে। ভালোই লাগে না কোনো কিছু করতে। গত সপ্তাহে আমার নানু মারা গিয়েছেন। আমার হচ্ছে নানু যেহেতু ফরিদপুরে থাকেন, ঢাকা থেকে মোটামুটি বেশ দূর যাওয়া হয়নি এই অসুস্থতার কারণেই। আর সবসময় কিন্তু সবাইকে সব সমস্যার কথা এক্সপ্লেন করাও যায় না। আমার পিরিয়ডের প্রবলেমটা শুধু আমিই বুঝি। আমার কতটা এটা পেইনদায়ক হয়। তো এটা তো আর সবসময় সবাইকে বলা যায় না যে কি কারণে যেতে পারিনি। আমার তো ভীষণ ইচ্ছা ছিল যাওয়ার, মানে মন কাঁদছিল যাওয়ার জন্য। কিন্তু শরীরে আসলে নিতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হাসব্যান্ডও তো হুট করে তো ছুটি পাওয়া যায় না। চাকরি করলে বুঝতেই পারছো। ও আমাকে বলেছিল যাওয়ার জন্য যে, "তুমি যেতে পারো।" কিন্তু আমার কি বলবো? আসলে ও কখনোই আমাকে কোনো কিছুতে না করে না। আর সেখানে নানু মারা গেছে, ওখানে তো না করার প্রশ্নই আসে না। কিন্তু আমার শরীরটাই কেন যেন আমার সঙ্গে ছিল না, সায় দিচ্ছিল না। উপর থেকে মনে হয় কি আমি একদম পারফেক্ট আছি। কারণ বুঝতে পারছো যারা একটু হেলদি টাইপের হয় না, তাদের আসলে চোখে মুখে কেন যেন অসুস্থতা ধরা পড়ে না। আমারও কিন্তু সেম। আমি না বললে আসলে কেউ বুঝতে পারে না যে আমার আসলে কি হচ্ছে, একমাত্র আমার হাসব্যান্ড ছাড়া। কারণ এই মানুষটা তো আমার সঙ্গে থাকে, ও জানে আমি কেমন আছি। বা কতটা ভালো আছি। ওকে গত ২ সপ্তাহ ধরে কিন্তু আমি সকালের নাস্তাটাও দিতে পারি না। বেচারা না খেয়েই চলে যায়। আমার অবশ্য অনেক খারাপ লাগে, কিন্তু কি করব আসলে কিছু করার থাকে না। আর সব সিচুয়েশন এ কিন্তু সবার সঙ্গে সবকিছু শেয়ারও করা যায় না। আর আমার কেন যেন মনে হয় কি, যে বিয়ের পরে নিজের সংসারের সমস্ত কথা নিজের আত্মীয়স্বজনদের না বলাই ভালো। কিছু, কিছু বিষয় হাইড করতে যেয়ে এরকম হয় যে নিজেকে কষ্ট পেতে হয়। তাদের উল্টাপাল্টা আবার কথাও কিন্তু হজম করতে হয়। তো যাই হোক, মানে কি বলবো, মানুষের লাইফটা এরকমই। আসলে কেউ পারফেক্ট না। সবার সবকিছু থাকে না, বা সবাই সবকিছু সবার কাছ থেকে ডিজার্ভ করাও ঠিক না। তো যেটা বলছিলাম, এই তো বিকালবেলা নাস্তা বানাচ্ছি। অনেক কথা নিজের মানে ভিতরের কথা বলে নিয়েছি। আমার আপুরা হয়তোবা হাঁপিয়ে যাবে আমার কথা শুনতে, শুনতে। তো যাই হোক, ব্যক্তিগত কথা আর না বলি। নাস্তা বানাচ্ছি মেয়ের জন্য একটু বেশি করেই নিয়েছিলাম। কারণ কেন যেন আমারও মনে চাচ্ছিল একটু ঝাল, ঝাল খেলে হয়তোবা ভালো লাগবে। ইদানিং যদিও তেলের খাবারটা একদম এভয়েড করে ফেলেছি। মানে খেতে ইচ্ছে করলেও খাই না খুব একটা। তবে মাঝে মধ্যে কিন্তু জিহ্বা বলো, মন বলো কোনোটাই কিন্তু হচ্ছে নিজের নিয়ন্ত্রণে থাকে না। আর সবথেকে বড় কথা কি জানো? এই কয়েকদিন কিন্তু আমি আমার আপুদের অনেক ভিডিও দেখেছি। মানে দেখেছি বলতে হচ্ছে ভিডিও ওয়াচ টাইম দিয়ে রেখেছি। কারণ দেখা যায় ছোট, ছোট কমেন্ট করেছি। তোমরা যারা ভিডিও দেখো তারা কিন্তু বুঝতে পারবে যে একদমই ছোট, ছোট কমেন্ট করে এসেছি। কারণ যেটা বললাম এই তো মনে জেগে থাকে না। আর আমার যেহেতু অটো প্লে সিস্টেম, আমার একটা ভিডিও শেষ হয়ে আরেকটা এইভাবেই শুরু হয়ে যায়। অনেক আপুদের ভিডিওতে কমেন্ট করাও হয় না। তবে হ্যাঁ, সবার ভিডিও কিন্তু দেখা হয়। মানে কারোটাই কিন্তু মিস হয় না। দেখা যায় মিউট করে রাখি বা অন করে কাজ করি। এভাবেই কিন্তু দেখা হচ্ছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। একা যে আমি অসুস্থ ব্যাপারটা কিন্তু তা নয়। এই সময়টাতে কেন যেন মনে হয় সবাই অসুস্থ। যার সঙ্গেই কথা হয় না কেন, সবাই শুধু জ্বর, ঠান্ডা, সর্দি এগুলা নিয়েই কিন্তু আছে। তো আমি যে একা ভুক্তভোগী ব্যাপারটা কিন্তু তা নয়। এই সিজনটাই এরকম। তবুও কিছু করার নেই। সংসারের কাজ, ঘরের কাজ তো করতেই হবে। আর এবার তো ভেবেছি আমার হেল্পিং হ্যান্ড যে ওকে একদম নাই করে দিব। নিজের কাজগুলো নিজেই করব। যেহেতু নিজেকেই করতে হয়, প্রতিটা মাসে হিসাব করলে দেখা যায় উনি ১২-১৩ দিন করে বন্ধ দেয়। আর এভাবে আমি এতটাও কি বলবো স্বাবলম্বী মানুষ নই যে ওনাকে শুধু, শুধু বেতন দিয়ে রাখবো। আর ঢাকা শহর কাজের বুয়া পাওয়া যতটা টাফ, তার থেকে ওনাদের ডিমান্ড অনেক বেশি। তোমরা সেটা জানো। তো এই তো সন্ধ্যাবেলা নাস্তা তো করে নিয়েছি। আর আমার পানির ফিল্টারের ছাঁকনির দেখো কি অবস্থা। মানে এত ময়লা কখনোই কিন্তু হয় না। এবার একটু লেট করে ধোয়া হয়েছে। আর সেটার একটা রিজন আছে। আমার একটা আপু জানতে চেয়েছিলে আমি কিভাবে হচ্ছে এটা পরিষ্কার করি। লাল হওয়ার পরে কিভাবে মানে আমারটা এত সাদা হয়ে যায়, আমি কি চেঞ্জ করি কিনা বা নতুন নেই কিনা। তো তার জন্য একটু বেশি লাল করেই তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা লাল হয়েছে। আর এই তো এখানে আমি ১.৫ টা লেবু নিয়েছি। আরেকটা লেবু হলে ভালো হতো। দেন এই তো গরম পানি, কুসুম গরম পানি দিয়ে আমি লেবু রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারারাত। সকালে দেখো একদম ক্লিন হয়ে গিয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার যদি অনেক বেশি লাল হয়েছে, সেই তুলনায় কিন্তু অনেক, অনেক বেশি ক্লিন হয়েছে দেখো। আমি কিন্তু ছাঁকনি এতটা লাল করে কখনোই ধুই না। দেখা যায় ১ সপ্তাহ পর, পর বা ২ সপ্তাহ পর, পর কিন্তু ধুয়ে ফেলি। এবার কিন্তু ৩ সপ্তাহের মতো হয়ে গেছে। এটার জন্যই কিন্তু বেশি লাল হয়ে গেছে। তো ওই আপুটা আমার ভিডিও দেখবে কিনা জানি না। আমি কিন্তু আর কিছু ইউজ করিনি। জাস্ট লেবুর রস দিয়ে হালকা কুসুম গরম পানিতে সারারাত ভিজিয়ে রেখেছিলাম। তাতেই কিন্তু এভাবে ক্লিন হয়ে গেছে। আর পানির ফিল্টারের ছাঁকনি কিন্তু আমি সবসময় এইভাবেই ক্লিন করে থাকি। দেন ১ সপ্তাহ পর আবার যখন ক্লিন করব তখন কিন্তু যতটুকু লাল ভাব আছে ওটাও থাকবে না। ওটাও উঠে যাবে।
আর এটাই আমার কাছে মনে হয় একদম বেস্ট একটা সলিউশন। তোমরা কিন্তু চাইলে এভাবে ক্লিন করতে পারো। অনেক আপুরাই কিন্তু এভাবে ক্লিন করে থাকে আর আমি বরাবর কিন্তু এভাবে ক্লিন করি। আগে একটা সময় হতো অনেক ছাঁকনি চেঞ্জ করতাম। তারপর একটা সময় মনে হলো যে না, এত চেঞ্জ করলে তো হবে না। এটাকে কি করা যায় একটু ভেবে চিন্তে দেখি। আর আমি কিন্তু এভাবে ক্লিন করি প্রায় ৫-৭ বছর ধরে। এখন তো দেখি অনেকেই এরকম করে ক্লিন করে থাকো। তো ফাইনাল লুক দেখিয়ে দিলাম আর আজকে কিন্তু এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো। যারা লাইক করতে ভুলে গিয়েছো লাইক করে দিও। আর আজকে কাউকে সাবস্ক্রাইব করার কথা বলবো না। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।